সকলকে কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। কারণ শুধুমাত্র আপার প্রাইমারি নয়, ভবিষ্যতে আপার প্রাইমারি সহ যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো উঠে আসবে, চাই সে নোটিফিকেশন হোক, এক্সামিনেশন হোক বা আইনি বিষয় সংক্রান্ত হোক, রিক্রুটমেন্ট প্লাস চাকরি পাওয়ার পরও আপনার সার্ভিস লাইফের পরেও যে সমস্ত স্বপ্ন সমস্যাগুলো অ্যারাইজ হয়, সেই সমস্ত সমস্যাগুলোর উত্তর দিতে, মূলত প্যারালাল আলোচনা করার জন্য বা সঠিক সলিউশন দিতে ফিউচারে আমাদের এই চ্যানেলটি আপনাদের কাজে লাগবে। তাই সকলকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার আসার চেষ্টা করব সেটা হলো আপার প্রাইমারি বর্তমান পরিস্থিতি এবং আপডেট। তো দেখুন, আপার প্রাইমারিতে কোনো আপডেট এই শব্দটা যদি আমি বলি তাহলে এখানে একটু আমার নিজেরই সন্দিহান আমি, কারণ আপার প্রাইমারিতে আপডেট বলে এখনো পর্যন্ত কিছু হয় না। কারণ আপার প্রাইমারি নিয়ে যা কিছু আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুরূপ ফল কিন্তু আমরা পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 18 তারিখ হিয়ারিং প্রসঙ্গে একটু আমার ব্যক্তিগত জায়গা থেকে একটু সন্দিহান মনে হচ্ছে। কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্টে আমরা লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলা ছিল। যখন সেই বিষয়টা নিয়ে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি, তখন একটা বিষয় আমি জানতে পারলাম যে এই মামলার পিটিশনার পক্ষের আইনজীবী হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি সুপ্রিম কোর্ট। আগামীকাল আমাদের নজর থাকবে আবার আগামীকালে, কারণ আজকে তিনি যেতে পারেননি অসুস্থতার কারণে, কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেটা নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি। আপনারা জানেন 25,000 সামথিং চাকরি, সেই সমস্ত বিষয় নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে এখন আজকে আগামীকাল রয়েছে। সেই মামলার পিটিশনার পক্ষের আইনজীবী হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই উনি কালকে সেই মামলায় অ্যাপিয়ার করছেন কি না সেটার উপর আমার অন্তত নজর থাকবে, আমাদের নজর থাকবে। কারণ তিনি যদি সেই মামলায় প্রেজেন্ট করতে পারেন, ফিজিক্যালি হোক বা ভার্চুয়ালি হোক, তাহলে আমরা আশা করব যে 18 তারিখ মামলাটা নিষ্পত্তি উনি করবেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে ওনার সুস্থতা কামনা করব। কারণ উনি সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মামলাটা বা 18 তারিখ যদি উনি ফাইনাল হিয়ারিং ওনার পক্ষ থেকে শেষ করতে পারেন, তাহলে আলটিমেট মামলাটা শেষের দিকে, অর্থাৎ আপনারা জানেন আগামী দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুবীর সান্যালের আইনজীবী, সিনিয়র আইনজীবী জয়ন্ত মিত্র মহাশয় তিনি বলবেন। বলার পর মূলত তার যে উত্তর, প্রশ্নের উত্তর, সেই উত্তরগুলো দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এস.এন. মুখার্জি সাহেব বলবেন। সুতরাং দ্বিতীয়বারের মতো যে সমস্ত প্রশ্নগুলো অ্যারাইজ হচ্ছে তার উত্তর স্কুল সার্ভিস কমিশন আগামী 18 তারিখ দেবেন। ফলে এই মামলাটা 18 তারিখ ফাইনাল হিয়ারিং এর দিকে যাচ্ছে। আমরা সকলেই অবগত যে 18 তারিখ মামলা যদি ফাইনাল হিয়ারিং হয়ে যায় তাহলে তারপরেই জাজমেন্ট। এবার প্রশ্ন হলো জাজমেন্ট কবে আসবে। তো এই বিষয়ে বারবার একটা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি আমি ইতিপূর্বে অনেকবার, যে জাজমেন্ট কি হবে আর জাজমেন্ট কবে হবে। এই দুটো প্রশ্নের উত্তর শুধুমাত্র জাজরাই জানে, বিচারপতিরাই জানে। তা সত্ত্বেও কোর্টের কিছু বিষয় থাকে যে বিষয়গুলা বিভিন্ন দিন যদি আপনি সেই বিষয়গুলো সম্বন্ধে রিসার্চ করেন বা দেখেন বা একটু লক্ষ্য রাখেন, তাহলে অনেক কিছু বিষয় আপনার একটা কনসেপ্ট তৈরি হবে। সেই কনসেপ্টের জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন মামলাকে কখনো 15 দিন, 18 দিন বা ম্যাক্সিমাম হয়তো একটা 21 দিন বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত মামলাগুলো খুব ভাইটাল মামলা, বিচারপতিরা সেই মামলাগুলোকে সেই সময়ের মধ্যে অর্ডার করার চেষ্টা করেন। তাহলে আপনারা দেখবেন এরপরে আমাদের মামলা যেদিন 18 তারিখ হিয়ারিং শেষ হয়ে যাবে, 19 তারিখের যে কজ লিস্ট আসবে সেখানে আমাদের মামলা আর থাকবে না, অর্থাৎ সিএবি যদি হয়ে যায় তারপর থেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। হঠাৎ একদিন দেখতে পাবেন যে আমাদের মামলা কজ লিস্টে চলে এসছে এবং নির্দিষ্ট টাইমে ফিক্সড করা হয়েছে, অর্থাৎ 10:30 AM বা 2 PM যাই হোক কিছু একটা। সেদিন জানতে পারবেন যে আগামীকাল বা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই মামলার অর্ডার হবে। তো এই গেল কোর্টের একটা বিষয়, যে বিচারপতি তারা চাইছেন বারবার যে এই মামলাটাকে দ্রুত শেষ করতে,
কিন্তু এখানে একটা প্রশ্ন শেষ হয়ে যায়, যে এখানে প্রশ্ন এসে যায় যে কেন তাহলে উনি তাড়াতাড়ি শেষ করছেন না। দেখুন, একটা বিষয় থাকে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আমরা দেখেছি যখন সিনিয়র কাউন্সিলরা কোনো আবেদন রাখে কোর্টের কাছে, তখন কিন্তু বিচারপতিরা চাইলেও সেটাকে ইগনোর করতে পারেন না। এটা হলো আমাদের, যদি আপনার আমার পক্ষ থেকে যদি বলা যায়, তাহলে এটা সিস্টেমেটিক প্রবলেম বলতে পারি আমরা, যে বিচার ব্যবস্থা, সার্বিক বিচার ব্যবস্থা, সেই সার্বিক বিচার ব্যবস্থার একটা সমস্যা বলতে পারি। এটাতে কোনো পার্টিকুলার বিচারপতি বা পার্টিকুলার আইনজীবী বা পার্টিকুলার কোনো পক্ষকে দোষারোপ আমরা করতে পারি না। কারণ একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এর আগে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় টাইম নিয়েছেন, তার আগে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এস এন মুখার্জি মহাশয় বলেছেন যে আমার সময় নেই এই মুহূর্তে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে যারা সিনিয়র কাউন্সিল রয়েছে, অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তারা যখন কোনো মামলায় সময় চান তখন বিচারপতিরা সেটাকে ইগনোর করতে পারেন না। আমরাও সুপ্রিম কোর্টে দেখেছি, যখন কপিল সিব্বাল, মনোজ সিংভি, তারপরে মুকুল রোহাতগির মতো অ্যাডভোকেটরা দাঁড়িয়ে গিয়ে বলেন যে মাই লর্ড আমার এই টাইমে হবে না বা এই ডেটে অন্য মামলা আছে, এই ব্যাপার, তখনও বিচারপতিরা তাদেরকে কনসিডার করে। তো সেই জায়গা থেকে বলা যায় যে একটা আলটিমেট এন্ডের দিকে চলে এসেছে, তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে উকিলদেরকে। তো সেই জায়গা থেকে 18 তারিখ যদি মামলাটা শেষ হয়ে যায়, আমরাও চাইব যে কল্যাণ ব্যানার্জি মহাশয়, এস এন মুখার্জি মহাশয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জয়ন্ত মিত্র, প্রত্যেকটা সিনিয়র কাউন্সিল এখানে যারা জড়িয়ে আছেন, তারা প্রত্যেকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন এই আশা রাখি, এবং 18 তারিখ মামলাটা নিষ্পত্তি হবে এতটুকু আশা রাখি। তা সত্ত্বেও আমি আপনাদেরকে আগামীকাল হিয়ারিং এর প্রতি লক্ষ্য রাখতে বলবো একটাই কারণে, সুপ্রিম কোর্টের হিয়ারিং, যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকেন বা তিনি ভার্চুয়ালি অ্যাপেয়ার করেন মামলায়, তাহলে আমরা জানতে পারবো 18 তারিখ মামলার জন্য উনি ফিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নজর অবভিয়াসলি কাল থাকবে, অন্তত আমার নজর থাকবে। এরপরে আসি, এই মামলা ঠিক কেমন হতে পারে বা কি হতে পারে, এই বিষয়ে অনেকের প্রশ্ন, যে দাদা কি মনে করছেন আপনারা, বা আপনি কি মনে করছেন দীর্ঘদিন, দীর্ঘ 10 বছর আপার প্রাইমারি কেন্দ্র করে লড়াই আন্দোলন, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি প্রতিটা হিয়ারিং এ প্রেজেন্ট থাকা, কোর্ট এবং অ্যাডভোকেটদের বডি ল্যাঙ্গুয়েজকে রিড করা, এবং সর্বোপরি সমস্ত বিষয়কে খুব সুন্দরভাবে অবজার্ভ করার পর আপনি কি বুঝছেন, এই প্রশ্নটা কিন্তু বারবার অনেকেই আমাকে মেসেজ করছেন, ফোন করছেন, এবং গুগল মিটে, একাধিক গুগল মিটে তারাও কিন্তু আমাকে প্রশ্ন করেছেন, দাদা এইটা কি হতে পারে। তো এই বিষয়গুলো সত্যি একটু আগে বলছিলাম, এবং আমি বরাবরই বলি, কি হবে আর কবে হবে এইটা বলা যায় না, কি অর্ডার হবে সেটা বলা যায় না। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, যে বেশ কিছু বিষয় কিন্তু আপনারা যদি কোর্টের দিকে সুন্দরভাবে নজর রাখেন, কোর্টের হিয়ারিংগুলো, তাহলে অনেক বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন অনেকে বলছে যে এই মামলা বা এটা বা 15 টেট ক্যান্সেল হবে। আমি বলি, সেই সমস্ত যারা বলে বেড়াচ্ছেন এটা, তারা মূর্খের সাম্রাজ্যে বাস করছে। কারণ একটাই, যে যুক্তি দিচ্ছেন যে অরিজিনাল ওয়েমার নেই। তো অরিজিনাল ওয়েমার তো 9, 10, 11, 12 গ্রুপ সিকিউরিটিতে নয়, সেখানে তো ডিভিশন বেঞ্চ সেটাকে অ্যাপ্রুভাল করে দিয়েছে বাই অর্ডার কপি, এবং সুপ্রিম কোর্টে সেটা নিয়ে মামলা চলছে। তাহলে আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ওয়েমার নেই। সাপোজ ধরুন স্ক্যান কপি আছে, স্ক্যান কপি যদি ভ্যালিড হয় এখানে, আপার মানে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে যদি ওটা ভ্যালিড ডকুমেন্টস হয় নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, হোয়াই নট আপার প্রাইমারি? তাহলে আপার প্রাইমারি জায়গা থেকেও সেটা ভ্যালিড। সুতরাং 15 টেট ক্যান্সেল হবে, প্রশ্নটা নিছক বোকামি ছাড়া আর কিছু নয়। 1, 2, এই মামলা কি কি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে আপনারা দেখেছেন। যে প্রথম পয়েন্ট আমি ধরে নিলাম রিজার্ভেশন রুলস। রিজার্ভেশন রুলস, যেই রিজার্ভেশন রুলসটাকে নিয়ে, মানে যদি রিজার্ভেশন রুলসটাকে যারা বিরোধীরা যে আর্গুমেন্ট করছেন সেটাকে মেনে নেওয়া হয়, তবেই কেবলমাত্র এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া ক্যান্সেল হতে পারে বা একদম প্রথম দিকে যেতে পারে। তাহলে এখানে এবার আপনার প্রশ্ন, তাহলে কি রিক্রুটমেন্ট প্রক্রিয়া ক্যান্সেল হবে? না। এই জায়গায় আমি আপনাদেরকে বলি যে কোর্টের পরিভাষা যতটুকু আমি বুঝেছি, দেখুন যতবার সুবীর সান্যাল মহাশয় এই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন বা বিরোধীরা উপস্থাপন করার চেষ্টা করেছেন, বিচারপতিরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা কি? আমি বলছি না এটা, আপনারা লাইভ স্ট্রিমগুলো দেখবেন তাহলে দেখতে পাবেন। সেটা হলো যে একটা নয়, দুটো নয়, মৌসুমী ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি, তারপরে সৌমেন সেন,
মহাশয়, তারপরে হরিশ ট্যান্ডন মহাশয়ের ডিভিশন বেঞ্চ, তারপরে সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চ, তারপরে আবার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের ফলে, অর্ডারের ফলে নিয়োগ প্রক্রিয়া এই জায়গায় এসে উপনীত হয়েছে এবং তারা প্রত্যেকেই এই বিষয়গুলোকে মেনে নিয়ে একের পর এক অর্ডার কপির মাধ্যমে, একের পর এক কোর্ট লিভ দেওয়ার মাধ্যমে আজকে নিয়োগ প্রক্রিয়া এসে আলটিমেট একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাহলে একটা বিচারপতি যদি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তার মানে কি দাঁড়ালো? মানেটা এটা দাঁড়ালো যে বিগত যে সকল জাজ জাজমেন্ট করেছেন বা লিভ দিয়েছেন বা বিষয়টাকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্মুখে নিয়ে যেতে বলেছেন, তাদের প্রত্যেকটা অর্ডার কপির কোনো মূল্য থাকলো না, অর্থাৎ তাদের অবজারভেশন কোনো মূল্য থাকলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকিটা আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, অর্ডার কি হবে আবারও বলছি, বিচারপতি ছাড়া কেউ জানেন না, সুতরাং অপেক্ষা করবেন এই বিচার ব্যবস্থায় কি হবে তার শেষ পর্যন্ত দেখার। এবার প্রশ্ন এসে যায়, তাহলে রিজার্ভেশন রুলস নিয়ে আমি বারবার বলেছি আপনাদের সামনে একটা কথা, যে রিজার্ভেশন রুলস যদি এটা হয় যেটা বিরোধীরা উপস্থাপন করার চেষ্টা করেছে, তাহলে এটা মানে একরকম বলা যায় যে কনস্টিটিউশনাল যে বেসিক প্রিন্সিপাল তার এগেনস্টে, অর্থাৎ ভারতীয় সংবিধান এবং এই কাস্ট বা রিজার্ভেশন এই বিষয় নিয়ে যে মূল স্রোতে ফেরানোর যে মূল লক্ষ্য, এই বিষয়টাকে আনা মূলত তার পরিপন্থী। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভেশন রুলস, যেটা এস.এন. মুখার্জি সাহেব ব্যাখ্যা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন টোটাল বিষয়কে, যে জেনারেল ভ্যাকেন্সি মিনস ওপেন ভ্যাকেন্সি, সেখানে যে কেউ যেতে পারে। বারবার বিচারপতিদেরকে একটা জায়গায় কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ইন্টারভিউ হলো ইনিশিয়াল পর্যায়ে, আর সিলেকশন বা ফাইনাল যেটা মাইগ্রেশন যেটা বলছে প্যানেলে, সেটা হলো সিলেক্টেড প্রসেস, মানে সিলেকশন প্রসেসের লাস্ট এন্ড। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে থেকে স্কুল সার্ভিস মাইগ্রেশন যেখান থেকে করা উচিত, অর্থাৎ যখন আপনাকে ইন্টারভিউ বা ইনিশিয়াল পর্যায়ে যখন আপনাকে ইন্টারভিউ দেখা হচ্ছে, তখন আপনার মেরিটটা মূল্যায়ন করা হচ্ছে, তখন স্কুল সার্ভিস কমিশন সেটাকে মূল্যায়ন করেছেন। এটা ওনারা ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। ওনারা বলতে চাইছেন যে মাইগ্রেশন হবে লাস্ট এন্ডে, অর্থাৎ প্যানেলের সময়। তাহলে আমি ধরুন একটা জেনারেল ক্যান্ডিডেট, মানে রিজার্ভ ক্যান্ডিডেট, আমি একটা ম্যাক্সিমাম নাম্বার পেয়েছি, বা জেনারেলের প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে আমি পূর্ণ করে সর্বাধিক নাম্বার ধরুন আমি পেয়েছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আমি এই সুবিধা পাবো, আমি বেনিফিটটা পাবো না কেন? এক। দ্বিতীয় কথা হলো, আরো একটা কথাই বলা যায়, ধরুন কোনো একটা সাবজেক্টের ক্যাটাগরিতে ভ্যাকেন্সি নেই, হতে পারে হোয়াট এভার, তাহলে সেই ক্যাটাগরির কোনো একটা ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, সে ধরুন ভালো রেজাল্ট করেছে, তাহলে তার ভ্যাকেন্সি, মানে তার ক্যাটাগরিতে ভ্যাকেন্সি নেই বলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তাহলে তার তো জেনারেল ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল করা উচিত, তাহলে সে করতে পারবে না, মানে ইত্যাদি ইত্যাদি অনেক রকম জায়গায় এসে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই রিজার্ভেশন রুলস এই ব্যাপারটা খুব বেশি মান্যতা পাবে। এখন কি হবে সেটা তো সময় বলবে। দ্বিতীয় প্রসঙ্গে আসি। দ্বিতীয় হলো ওএমআর চেক, অর্থাৎ ওএমআর প্রসঙ্গ, যেটা সব থেকে ভাইটাল আজকের দিনে দাঁড়িয়ে। তো এই ওএমআর চেক করা বা ভেরিফিকেশন করা, এটা স্কুল সার্ভিস কমিশন একবার, দুবার, তিনবার, পাঁচবার নয়, 100 বার করতে পারেন। আমি মনে করি এটা, যে একটা নিয়োগ অথরিটি সে 100 বার ভেরিফিকেশন করতে পারে বা রিচেক করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এখানে কিছু শব্দগত ত্রুটি থেকে গেছে। শব্দগত ত্রুটি বলতে কি? ধরুন যে জায়গাটা নিয়ে, যে শব্দগুলা নিয়ে, আপত্তিকর শব্দগুলা নিয়ে প্রশ্ন আসছে বারবার, রিঅ্যাসেসমেন্ট বা রিএভ্যালুয়েশন, পুনর্মূল্যায়ন যদি আমি করা, এই শব্দটাতে ত্রুটি। অর্থাৎ একটা অ্যাডভোকেট, যেটা আমরা যখন এর আগে একাধিক অ্যাডভোকেটের সঙ্গে, সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে এই মামলাটা নিয়ে বসি, তখন আমার খুব ভালো মনে আছে একজন সিনিয়র অ্যাডভোকেট, আমি নাম বলছি না, সেই সিনিয়র অ্যাডভোকেট বলেছিলেন যে এই যে শব্দগুলো আপনারা ব্যবহার করেছেন, এই শব্দগুলোতে ত্রুটি রয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি যদি এই শব্দগুলা খুব সূক্ষ্মভাবে ব্যবহার করতে পারতেন বা ব্যবহার করতেন, উনি হয়তো ভুলে গেছিলেন বা কোনো কিছু একটা হতে পারে, কিন্তু যদি উনি করতেন, আমার মনে হয় এই জায়গাটা আরো বেশি গ্রহণযোগ্যতা পেত কোর্টের কাছে।
আরো বেশি, কোনো প্রশ্নই অ্যারাইজ হতো না। এর আগে আপনারা জানেন যে রিঅ্যাসেসমেন্ট ভ্যালিড নয় বা রিঅ্যাসেসমেন্ট তত্ত্ব বৈধ নয়, এইটাকে একটা কারণ দর্শিয়ে 2020 সালে প্যানেলকে ক্যান্সেল করা হয়েছিল এবং বলা হয়েছিল যে কমিশন মানে অ্যাকচুয়াল নাম্বারের ভিত্তিতে, তাদের টেটের অ্যাকচুয়াল নাম্বারের ভিত্তিতে করা হোক। খুব ভালো কথা। তাহলে অ্যাকচুয়াল নাম্বারের ভিত্তিতে কিন্তু এখন হচ্ছে। এখন যেটা আমরা আছি তারা অ্যাকচুয়াল ওএমআর মিনস মানে অ্যাকচুয়াল নাম্বার মিনস ওএমআর এর নাম্বার, যদি আমি তাই ধরি, তাহলে সেই ওএমআর এর নাম্বার ধরে এখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট হয়েছে বা মানে সম্মুখে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। তাহলে সেই জায়গায় আপত্তিটা আসছে কেন? এই প্রশ্নের উত্তরে বলি, আপত্তিটা আসছে দুটো একটা শব্দ চয়নে। স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো নিয়োগ অথরিটি, আমি বারবার বলছি, 100 বার চেক করতে পারে, 100 বার ভেরিফিকেশন করতে পারে। আমরাই কতবার ভেরিফিকেশন করেছি, একবার অনলাইন ভেরিফিকেশন, একবার অফলাইন ভেরিফিকেশন, একবার ইন্টারভিউ ভেরিফিকেশন, একবার কাউন্সেলিং ভেরিফিকেশন, আবার যখন আমরা রিকমেন্ডেশন লেটার আনতে যাব বা পরবর্তীতে যদি অর্ডার পাই, যদি কোনো যেখানে যাব, যত জায়গায় যাবেন আপনি আপনার ডকুমেন্টস আপনাকে সামনে ভেরিফিকেশন করবে, তারপরে আপনাকে লিভ দেবে, অর্থাৎ ছাড় দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা নিয়োগ অথরিটির 100 বার চেক করার অধিকার আছে। কিন্তু প্রশ্ন হলো, যদি ওই শব্দগুলা না ব্যবহার হতো, অর্থাৎ ভেরিফিকেশন বা রিচেক এই শব্দগুলার যদি বেশি ব্যবহার হতো, রিঅ্যাসেসমেন্ট, রিএভ্যালুয়েশন এই শব্দগুলা যদি না হতো, রিঅ্যাসেসমেন্ট, রিএভ্যালুয়েশন, পুনর্মূল্যায়ন, আমি একটা পরীক্ষা দিয়েছি, আমি তার রেজাল্ট করেছি, আমি তার রেজাল্ট শো করে দিয়েছি, তারপর আমি আবার পুনর্মূল্যায়ন করছি, এই জায়গাটা প্রশ্নচিহ্ন এসে যাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে কমিশন রিএভ্যালুয়েশন করেনি বা রিঅ্যাসেসমেন্ট করেনি, কমিশন যেটা করেছে ভেরিফিকেশন, অর্থাৎ মিলিয়ে দেখা বা টোটাল বিষয়টাকে মিলিয়ে দেখে নিতে চেয়েছেন। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে কোথায়? ওই শব্দ চয়নে। অর্থাৎ শব্দগুলা যদি একটু শব্দগুলোকে সচেতনভাবে প্রয়োগ করা যেত, তাহলে আজকে খুব সম্ভবত এত প্রশ্ন হয়তো এসে যেত না বলে আমার মনে হয়। তো যাই হোক, তার সত্ত্বেও আর্গুমেন্টের উপর আর্গুমেন্ট হয়েছে। সব থেকে বড় বিষয় হলো এই ওএমআর নিয়ে, এই 1463 ওএমআর নিয়ে এবং ওএমআর প্রসঙ্গ নিয়ে সব থেকে ভাইটাল জাজমেন্ট যেটা আমরা আশা করছি যে এই জায়গাটা নিয়ে সব থেকে বড় জাজমেন্ট হবে বা এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো বিচারপতিরা চাইবেন সুষ্ঠু সমাধান করতে, অপেক্ষা করব আমরা সেই বিচারপতি মহোদয়রা কেমনভাবে এই পর্বটাকে দেখছেন সেই বিষয়টা আমরা অর্ডার কপির দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো। আমরা ওয়েট করব অর্ডার কপির অপেক্ষায়। সর্বশেষ পয়েন্ট যে বিষয়টা নিয়ে আর্গুমেন্ট উঠে এসছে সেটা হলো ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি প্রসঙ্গে আমি একটু ভিন্ন আঙ্গিকের কথা বলার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি ভ্যাকেন্সি বাড়ানো একান্ত প্রয়োজন। এবার এখানে হয়তো অনেকে প্রশ্ন হতে পারে যে দাদা তুমি এরকম কথা বলছো, বিষয়টা আমি যে বিষয়টা নিয়ে বলছি সেটা একটু লক্ষ্য রাখবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকেন্সিটা কেন বাড়ানো উচিত? আপনারা কিছুদিন আগে দেখেছেন যে 8200 স্কুল বন্ধের মুখে, আবার প্রাইমারি লেভেলের স্কুল। এবং পশ্চিমবঙ্গের যদি আপনি প্রত্যন্ত গ্রামের স্কুলগুলো চলে যান, তাহলে দেখতে পাবেন যে পাড়ার মানে অল্প শিক্ষিত বলবো না, শিক্ষিত ছেলেদেরকে মাত্র 3000-4000 টাকার বিনিময়ে স্কুলগুলো চালানোর চেষ্টা করে যাচ্ছেন হেডমাস্টার মশাই। রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ভগ্ন দশা। সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক রিক্রুটমেন্ট এটা একান্ত প্রয়োজন এবং যত বেশি সম্ভব প্রয়োজন। আমি একদম কোট আন কোট বলছি, যত বেশি সম্ভব স্কুলে রিক্রুটমেন্ট দরকার। তাই একদিকে যেমন যারা যোগ্য চাকরি প্রার্থী এখনো পর্যন্ত স্কুল কাউন্সেলিং করে নিয়ে বসে আছে বা ওয়েট লিস্টে অপেক্ষা করছে, একদিকে যেমন তাদের রিক্রুটমেন্টটাও দরকার, তার সঙ্গে সঙ্গে যত সম্ভব ভ্যাকেন্সি বৃদ্ধি করে একটা এর আলটিমেট পরিসমাপ্তি দরকার। তাই এখন কতটা এটা বিচারপতিরা করবেন আমি নিজেও সন্দিহান, নিজেও জানি না, জানা কথাও নয়, তিনারা ভালো বুঝবেন। কিন্তু
আমি অন্তত এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাইব যে অন্তত পক্ষে 10-15 হাজার ভ্যাকেন্সি একদিকে প্যারালাল ইন্টারভিউ করানো, অপরদিকে আপার প্রাইমারি যে প্রক্রিয়াটা চলছে, আমরা কাউন্সিলিং করে বসে আছি, তাদের যত দ্রুত সম্ভব স্কুলে পাঠানো এবং যত দ্রুত সম্ভব, এর আগে কোর্ট আদালত বলে দিয়েছিল খুব সম্ভবত 27 জুলাই কোর্টকে এভিডেভিট করে শিক্ষা আধিকারিকরা বিকাশ ভবন বলে দিয়েছিলেন যে আমাদের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া কোনো আদালতের কারণে আটকে নেই, অর্থাৎ কোনো নোটিফিকেশন। তাই সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব, দেখুন প্রাইমারি একের পর এক রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, কি হবে শেষ পর্যন্ত, কতটা যোগ্য কে অযোগ্য আমি মূল্যায়নে যাচ্ছি না, কিন্তু আলটিমেট প্রাইমারিতে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু আপার প্রাইমারিতে এসএসসিতে মূলত সেই রিক্রুটমেন্টটা প্রায় বন্ধের মুখে বা বন্ধ হয়ে গেছে। অফিসিয়ালি যেহেতু এখনো বন্ধ নোটিশ করেনি তাই আমরা বন্ধ বলতে পারছি না, কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। 2017 সালের পর এখনো পর্যন্ত এসএসসি তার কোনো এক্সামিনেশন হয়নি, 7 বছর অতিক্রান্ত, কোনো পরীক্ষা হয়নি এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে অপরদিকে বৃহৎ সংখ্যক একটা ভ্যাকেন্সিতে নতুন নোটিফিকেশন করা এই মুহূর্তে একান্ত প্রয়োজন। যদিও এই বিষয়টা নিয়ে আদালতের কিছু করার নেই, নতুন নোটিফিকেশন নিয়ে আমরা যখন এর আগে একাধিক অ্যাডভোকেটের সঙ্গে কথা বলি, আমার বন্ধু যিনি মারা গেছেন, সবাই তার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, সে যেন উপরওয়ালা যেন তাকে খুব ভালো অবস্থায় রাখেন। বারবার আমি ইমরানকে সঙ্গে নিয়ে গেছি বিভিন্ন আইনজীবীদের কাছে, যদি কোনো লিগেল রাস্তা থাকে যে রাস্তা দিয়ে নতুন নোটিফিকেশন পাবলিশ করা যায়, কিন্তু সেই জায়গা থেকে বিচারপতিরা একটা কথা বলার চেষ্টা, মানে অ্যাডভোকেট সাহেবরা একটা কথা বলার চেষ্টা করেছেন যে রাস্তার আন্দোলন দরকার, শুধুমাত্র কোর্ট কেস করে এটা করা যায় না। জনস্বার্থে মামলা একটা করা যায়, যে জনস্বার্থে মামলার দ্বারা মানুষকে বোঝানো যায় যে না দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদালতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা নির্দিষ্ট কোনো আইন নেই এরকম যে একটা রাজ্য সরকার 10 বছর রিক্রুটমেন্ট যদি নাও করে তাকে জোর করে আদালতের দ্বারা করানো যাবে, এটা প্রসেস নয়, এটা যাবে না, এটা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার উল্টো দিকে যদি এটা বলতে যাই, একদম অনেকের খারাপ লাগবে। একটু আগে যেমন ভ্যাকেন্সি বাড়ানো প্রসঙ্গে বলছিলাম, অনেকের ভালো লাগবে, আবার আমার এই কথাটা শুনে অনেকের খারাপ লাগবে। কোর্ট নির্দিষ্টভাবে 10,000 15,000 ভ্যাকেন্সি বাড়িয়ে দিন, এটা কোর্ট বলতে পারে না, কিন্তু কোর্ট চাইলে সেই রাস্তাটা বার করতে পারে। আবারও বলছি, কোর্ট চাইলে স্কুল ডিপার্টমেন্টকে, মানে এডুকেশন ডিপার্টমেন্টকে অর্ডারের মাধ্যমে সেই রাস্তাটা বার করে দিতে পারে, যে রাস্তা দিয়ে আপনি আমি চললে বা আরো কয়েক হাজার ছেলে চাকরি পাওয়ার রাস্তা তৈরি হতে পারে। তো আমরা চেষ্টা করব বা চাইব যে বিচারপতিদ্বয় যেন সেই রাস্তাটা অন্তত বের করে দেন, যেন একটা বৃহৎ সংখ্যক ভ্যাকেন্সি আবার নতুন করে রিক্রুটমেন্ট হোক, যারা আমাদের ওয়েটিং ক্যান্ডিডেট লাস্টের দিকে আছে তারাও চাকরি পাক, এবং যারা ইন্টারভিউ কল পায়নি তারাও ইন্টারভিউ কল পাক, যারা এসএসসি দিতে পারেনি তারাও এসএসসি দিক, নতুন নোটিফিকেশন হোক। তো সেই মর্মে মানে অনেকের এরকম হয়তো মানসিকতা থাকতে পারে যে আমি চাকরি পাচ্ছি, বাকিরা অশিক্ষিত থাকবে, মানে বাকিরা বেকার থাকবে, আমার তাতে একটা মানে পৈশাচিক আনন্দ হবে। ব্যাপারটা আমার মধ্যে সেটা নয়। আমি চাই যে যত দ্রুত সম্ভব এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হোক, যত দ্রুত সম্ভব একটা বৃহৎ সংখ্যক ভ্যাকেন্সিতে আবার পুনরায় আপার প্রাইমারি হোক যেমন প্রাইমারি হয়েছে, যত বেশি সংখ্যক সম্ভব নতুন এসএলএসটি রিক্রুটমেন্ট হোক। এবং আজ বিহার, আজ উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্য যে পথ আমাদেরকে দেখাচ্ছে, আমরা একটা টাইমে মানে বলতাম যে বাংলা আজ যেটা ভাবে ভারতবর্ষ 200 বছর পর ভাবে বা পরে ভাবে, সার্বিকভাবে বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আজকে কিন্তু বাংলার সেই চিত্রটা আমরা খুঁজে পাচ্ছি না। আজ বিহার পথ দেখাচ্ছে আমাদেরকে, আজ উত্তরপ্রদেশ পথ দেখাচ্ছে আমাদেরকে,
আজ হরিয়ানা পথ দেখাচ্ছে আমাদেরকে, আজ দিল্লি পথ দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা সেই পথে পদাঙ্গ অনুসরণ করেও চলছি না। তো সেই জায়গা থেকে আমি মানে প্রার্থনা করি যে বিচারপতিরা যেন সেই রাস্তাটা অন্তত বার করে দেন, যে যেখান থেকে আরো 10,000 15,000 আপার প্রাইমারি চাকরি প্রার্থী ভবিষ্যৎ চাকরি পেতে পারে। তো এই সর্বমোট 3টা বিষয়। প্রথমত রিজার্ভেশন রুলস, যেটাকে আমি মনে করি না যে বিচারপতিরাও হয়তো মান্যতা দেবেন, কারণ এটার পশ্চাতে অনেক বিষয় আছে যেগুলো কনস্টিটিউশনাল বিরোধী। হয়তো আপাত দৃষ্টিতে কিছু ওয়ার্ডকে প্রেজেন্ট করে খুব সুন্দরভাবে বলে আমি হয়তো মনে করতেই পারি যে এটা ঠিক, কিন্তু আদৌ সেটা কনস্টিটিউশনাল বিরোধী। সেই জায়গাটা থেকে অনেক আর্গুমেন্ট ইতিপূর্বে হয়েছে, আপনারাও দেখেছেন। দ্বিতীয় হলো ভ্যাকেন্সি, তৃতীয় হলো ওয়েমার। ওয়েমারটা সব থেকে টাফ ইস্যু। এই জায়গাটা আপনারা দেখেছেন, বারবার বিচারপতিরাও বলেছেন যে এই জায়গাটা নিয়ে ওনারাও মানে বারবার সংখ্যা তত্ত্বগুলা চাইছিলেন একটাই কারণে, যে এই জায়গাগুলা কিভাবে ক্লিয়ার করা যায়, কিভাবে একটা সুন্দর সমাধানের রাস্তা বের করা যায়। তো সেই জায়গা থেকে তো সর্বমোট বলবো 18 তারিখ হিয়ারিংটা হোক, তারপরে সিএভি হয়ে যাক, যত দ্রুত সম্ভব এই বাংলার জাজমেন্ট হোক, এবং যারা যোগ্য তারা যত দ্রুত সম্ভব স্কুলে যাক। যারা এখনো পর্যন্ত রাস্তায় বসে আছে সব রকম ভাবে, তারা সুবিচার পাক। আগামীকাল 9, 10, 11, 12 যোগ্য ছেলেরা সুবিচার পাক। যারা যোগ্য তারা স্কুলে যাক, যারা অযোগ্য তারা ভাগাড়ে যাক। এটা বারবার আমি বলে এসেছি। সাদা খাতার মাস্টারমশাইদেরকে চাকরি দিতে হবে, এই কথা আমি আপনি কোর্টকে বলতে পারেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা যোগ্য তারা স্কুলে যাক, তারা চাকরি পাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শেষবারের মতো বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আপনার কত কাজে দেবে, আমি যখন একের পর এক এরপরে এগোবো সম্মুখের দিকে, তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা হেল্পফুল হতে যাচ্ছে এই চ্যানেল।